আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে হাজির হচ্ছি। গল্পটির নাম হচ্ছে কলিমুদ্দিন নাইট গার্ড। এই গল্পটি অন্যরকম গল্প। আপনি এই গল্প যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন, অবশ্যই আপনার ভালো লাগবে। তা দেরি না করে চলুন গল্প শুরু করি। আর গল্পের ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন গল্প পেতে। মধ্যরাতে বাসঝড়ের ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। সে কিছুটা অবাক হয়, এত রাতে বাসঝড়ের ভেতর থেকে কান্নার আওয়াজ কোথায় থেকে আসে, আর কে আছে এই বাসঝড়ের ভিতরে? সে কি না এত রাতে সেখানে কান্না করছে? ব্যাপারটা তার কাছে খুবই খটকা লাগে। কিছুটা বিচলিত হয়ে ভাবতে থাকে, এটা কি হতে পারে? মানুষ তো হওয়ার কথা না, কারণ এত রাতে মানুষ এই নির্জন ঝোপঝাপের জায়গায় মানুষ কোথায় থেকে আসবে? এইসব ভাবতে ভাবতে সে একটা সিগারেট ধরায় ও মনের সুখে টানতে থাকে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সে অনেকের কাছে শুনেছে যে আঙুল দেখলে নাকি খারাপ জিনিস ধারের কাছেও আসে না। তাই সে সিগারেট টানতে থাকে ও তার পরিবারের কথা ভাবতে থাকে। তার ছোট্ট মেয়ে নীলার কথা ভাববে। মেয়েটাকে একটা খেলনা গাড়ি কিনে দিতে হবে। যেই না সিগারেট শেষ করছে, তখনই বাসঝাড় থেকে কারো আওয়াজ শোনা যায়। কেউ কলিমুদ্দিন নাম ধরে ডাকছে। ছোট্ট মেয়েটা তার মাকে জিজ্ঞাসা করছে, মা, ওই মা, বাবা কখন ফিরবে? জবাবে তার মা বলে, আম্মু, তোমার বাবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ছোট্ট মেয়েটার নাম নীলা। তার মা ছোট্ট নীলাকে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। মেয়ে তো ঘুমাতেই চাচ্ছে না। সে বারবার বলছে, মা, আব্বুর সাথে ঘুমাবো। নীলার মা শাইলা বলে, মা, তোমার বাবা তোমার জন্য মজা আনতে গিয়েছে, তুমি ঘুমানোর চেষ্টা করো। আম্মু এই বলে শাইলা তার মেয়ে নীলার মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে নীলা ঘুমিয়ে পড়ে। একসময় শাইলাও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে শাইলার স্বামী ডিউটির জন্য মালিকের কাছে গিয়ে হাজির। তার স্বামীর নাম কলিমুদ্দিন। বাড়ির মালিক তাকে বলে, কলিমুদ্দিন, তোকে একটা কথা বলার শোন। আমি পাশের এলাকায় নতুন একটা জায়গা জমি কিনেছি। সেখানে কিছু পুরনো ঘর আছে। সেগুলোতে অনেক জিনিস আছে যা তোকে দেখাশোনা করতে হবে। কাল থেকে তুই সেখানে ডিউটি করবি। কি পারবি না সেখানে ডিউটি করতে? কলিমুদ্দিন বলে, জি স্যার, পারবো। তবে সেখানে কি আমি একাই ডিউটি করব? বাড়ির মালিক বলে, না রে, সেখানে তুই কাউকে নিয়ে সাথে ডিউটি করবি। তাতে রাতের বেলায় ভয় ডর কিছুই থাকবে না। কলিমুদ্দিন ভয় ডরের কথা শুনে বলেন, স্যার, কী যে বলেন, আমরা সিকিউরিটি গার্ড, গরিব মানুষ। আমরা ভয় পেলে পেটে খাবার জুটবে না। আমরা কোনো কিছুতেই ভয় করি না। যদি ভয় পেতাম তাহলে পরিবার সবাইকে বাড়ি রেখে রাতভর ডিউটি করতাম না। বাড়ির মালিক বলে, ঠিক আছে, তুই বরং সাথে কাউকে নিয়ে সেখানে ডিউটি করবি। কলিমুদ্দিন বলে, স্যার, একটা কথা বলতাম। মালিক বলে, হ্যাঁ বল। তখন কলিমুদ্দিন বলে, স্যার, দুজনের জায়গায় যদি আমি একাই ডিউটি করি তবে আমাকে দুজনে টাকা দেবেন? মালিক বলে, না রে, এ হয় না। তুই ভালো স্বভাবের মানুষ, তোর মাঝে সততা দেখেছি, তাই তোকে বলেছি। তুই একা পারবি না। কলিমুদ্দিন বলে, না স্যার, আমি একাই পারবো। আপনি বরং আমাকে কিছুটা টাকা বেশি দিন, তাই দিয়ে আমার চলবে। মালিক বলে, ঠিক আছে, আগে তুই জায়গাটা ভালো করে দেখে আয়। কলিমুদ্দিন ঠিক আছে বলেই মালিকের সাথে নতুন জায়গার উদ্দেশ্যে বের হয়। কিছুক্ষণের মধ্যেই তারা একটা পরিত্যক্ত বাড়ির পাশে ঝোপঝাটের ঘেরাও একটা জায়গায় এসে থামে। জায়গাটা কেমন যেন ঝোপঝাটে ঘেরা। আশেপাশে শতবর্ষী শ্যাওলা পড়া একটা জর্জরিত পরিত্যক্ত বাড়ি। অন্য পাশে বিশাল এক বাঁশঝাড়, আর এক পাশে নদী বয়ে গেছে। অন্য পাশে ফলমূলের গাছ ভরপুর। মালিক বলে, এইটা আমার আর নতুন জায়গা, এখান থেকে রাতের বেলায় তুই এখানে ডিউটি করবি। কলিমুদ্দিন বলে, ঠিক আছে স্যার। মালিক বলে, ঠিক আছে, এখন চল বাড়ি ফিরে যাওয়া যাক। আজ রাতটা আমার বাড়িতে ডিউটি করবি, কাল থেকে এই নতুন জায়গায় ডিউটি করবি। ঠিক আছে বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। সে ডিউটির মন দেয়। আকাশে ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। কলিমুদ্দিন একটা বিড়ি ধরে টানতে থাকে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একসময় মেঘাধার বৃষ্টি শুরু হয়। বৃষ্টি যতই বাড়ছে, কলিমুদ্দিন চিন্তা ততই বেড়ে যাচ্ছে। বাড়িতে তার বউ বাচ্চা একা আছে। ঘরের ভাঙ্গা অংশ দিয়ে পানিও পড়ে। এখন নীলা ও শাইলা কী জানি করে। রাতে ডিউটি শেষ হলে ভোরবেলায় সে বাড়ি ফেরে। বাড়ি ফিরে দেখে তার ও শাইলা রান্না করছে। নীলা পাশে বসে খেলছে। নীলা বাবা বাবা বলে কলিমুদ্দিনের কাছে দৌড়ে আসে। শাইলা বলে, তোমার মেয়ে তো তোমাকে সারা ঘুমাতেই চায় না, সারাক্ষণ শুধু বাবা বাবা করে। কলিমুদ্দিন তার ছোট্ট মেয়ে নীলাকে কোলে নিয়ে বলতে থাকে, আম্মু,
এই তো আমি এসে গেছি। আমার আম্মু এখন তার বাবার কোলে। নীলা বলে, বাবা আমাকে একটা খেলনা গাড়ি কিনে দাও। পাশের বাড়ির তিতলিকে তার বাবা সুন্দর একটা গাড়ি কিনে দিয়েছে। কলিমুদ্দিন বলে, ঠিক আছে মা, তোমাকেও আমি কিছুদিনের মধ্যেই সুন্দর একটা গাড়ি কিনে দিব। আম্মুর মন খারাপ করে না। কলিমুদ্দিন না খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর শাইলা ডাকতে থাকে, কই গো, না খেয়ে শুয়ে পড়লে যে? রান্না শেষ, উঠে খেয়ে নাও। কলিমুদ্দিন বলে, বউ এখন একটু শান্তিতে ঘুমাতে দাও। এই বলে সে আবারও ঘুমিয়ে পড়ে। সারা রাত জেগে থাকার পর কার সকালবেলা ঘুম ধরে না? এটা শুধু কলিমুদ্দিনের মতন সকল নাইট গার্ডের উপর দিয়ে করেছে। দুপুরে শাইলা তাকে ডাকতে থাকে, কই ওঠো না, বাসা ভাড়া নিতে বাড়ির মালিক এসেছে। কলিমুদ্দিন তড়িঘড়ি করে বিছানা ছেড়ে ওঠে। সে বউকে বলে, মালিককে বলো সামনের মাসে বেতন পেয়ে টাকা দিয়ে দিবে। মালিক শাইলার কাছে কথাগুলো শুনে রেগে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় বলে যায়, ভেবেছিলাম টাকাটা দিলে বাসার টিনগুলো পরিবর্তন করব। কলিমুদ্দিন বলে, শাইলা আজ আমি সন্ধ্যার আগেই ডিউটিতে যাব, তুমি সন্ধ্যার আগেই রান্নার কাজ শেষ করে নিও। সন্ধ্যাবেলায় কলিমুদ্দিন খেয়ে দিয়ে তার মেয়ে ও বউর কাছ থেকে বিদায় নিয়ে ডিউটিতে চলে যায়। আজ সন্ধ্যার আকাশটাও ভালো না, কেমন যেন ঘুমোটো বেঁধে আছে। যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সে খুব তাড়াতাড়ি নতুন জায়গায় পৌঁছায়, ততক্ষণে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। একসময় সে ছোট্ট টায়ারের মতো ঘুরতে প্রবেশ করে। যদিও সে বাড়িগুলো পাহারা দিতে গিয়েছিল, তবুও সে ছোট্ট ঘরটি থেকে পাহারা দিতে মোহিত করে। তার শরীর আধা ভেজা হয়ে গেছে। হাতে থাকা গামছা দিয়ে মাথার পানি মুছে নেয়। সাথে থাকা টর্চ জ্বালিয়ে আশেপাশে ভালো করে দেখে নেয়। আজ রাতটা সে একটা পরিত্যক্তের মতো জায়গায় একা। রাতটা তার এখানে ডিউটি করে কাটতে হবে। একে তো ঝোপঝাড়, তার মধ্যে আবার সাপের ভয়। কলিমুদ্দিন ছোট চৌকিতে বসে পা ঝুলে বসে একটা বিড়ি ধরিয়ে টানতে থাকে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হঠাৎ সে পাশে একটা ঘরে দেখতে পায়। আশ্চর্য, এখানে তো সে দিনের বেলায় কোনো ঘর দেখেনি। এখানে তো কোনো ঘরে ছিল না, তাহলে এটা কিভাবে সম্ভব? কলিমুদ্দিন তার ছোট্ট ঘর থেকে বেরিয়ে পাশে থাকা সেই ঘরের দিকে যেতে থাকে। আস্তে আস্তে সেই ঘরের সামনে এসে দাঁড়ান। মনে হচ্ছে ঘরের ভিতরে কেউ আছে, কেউ কথা বলছে মনে হয়। সে ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে ঘরে একটা বিছানা। দেখে মনে হচ্ছে বিছানায় কেউ শুয়ে গুঙ্গানির মতো আওয়াজ করছে। মনে হচ্ছে শুয়ে থাকা লোকটা এইভাবে কান্না করছে, কিন্তু বোঝা যাচ্ছে না বিছানায় কেউ শুয়ে আছে। কলিমুদ্দিন ভালো করে দেখতে চাইলে সে দেখে বিছানার পাশে আর একজন দাঁড়িয়ে আছে। সেটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কলিমুদ্দিন ভাবে, এখানে তো কোনো ঘরে ছিল না, এই ঘর আসলো কোথায় থেকে? আর ঘরের ভেতর এরা কারা? তখনই সে দেখতে পায় ঘরের ভেতর দাঁড়িয়ে থাকা সেই অবয়টি তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তখনই কলিমুদ্দিনের ঘুম থেকে জেগে ওঠে। তাহলে স্বপ্ন ছিল এটা, বাঁচা গেল। পাশে থাকা টর্চ হাতে নিয়ে সে বেরিয়ে আশেপাশে কয়েকবার তাকায়। সব কিছুই ঠিক আছে, তবে কলিমুদ্দিন খেয়াল করে পাশে থাকা বাঁশঝড়ে অস্বাভাবিকভাবেই নড়াচড়া করছে। মনে হচ্ছে কিছু একটা বাঁশঝড়ের বাঁশগুলোতে সামনা নড়াচড়া করছে। দিনের বেলা জায়গাটা কত নীরব আর শুনশান ছিল, এখন রাতের বেলায় পুরো এরিয়ায় কেমন যেন লাগছে। সে কোনো কিছু না ভেবে বাঁশঝাড়ের দিকে টর্চ মারে। কোথায়? সেখানে তো কাউকে দেখা যাচ্ছে না। কে ছিল সেখানে? সে মনে মনে ভাবে, এত রাতে একটা বাঁশঝড়ের মতো একটা নির্জন জায়গায় মাঝরাতে কলিমুদ্দিন একা। ভাবতেই তার গা শিউরে উঠছে। সে দীর্ঘদিন যাবত সিকিউরিটির চাকরি করছে, কিন্তু কোনোদিনও কোনো ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়নি। তো সে কিছুটা ভয় পেয়ে যায়। সে ভাবে, এটা যাই হোক না কেন, আমার সেই দিকে নজর না দিলেই হলো। যাই, আমি বরং সেই ছোট্ট রুমটাতে বসে ডিউটি করি। আর আমি যদি কারো কোনো ক্ষতি না করি, তাহলে সেটা আমার কোনো ক্ষতি করবে না। কলিমুদ্দিন এইসব ভাবতে ভাবতে সেই ছোট্ট রুমটাতে এসে বসে থাকে। একসময় সে বসে থাকা অবস্থায় সেইখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তার ঘুম ভাঙে। মনে মনে সে ভাবতে থাকে, না, এইভাবে ঘুমালে তার চাকরি থাকবে না, যদি সেটা মালিক জানতে পারে। যাই হোক, সে সুন্দর করে সেখানে থেকে কিছুটা গুছিয়ে তার বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে দেখে তার বউ শাইলা নাস্তা রেডি করে রেখেছে। নীলা তার মায়ের পাশে বসে বই পড়ছে। কলিমুদ্দিন শিক্ষিত না হলেও তার স্ত্রী শাইলা কিছুটা লেখাপড়া করছে, তাই তার মেয়ে নীলাকে মাঝে মধ্যে পড়া দেখিয়ে দিচ্ছে। কলিমুদ্দিন তার মেয়ে নীলাকে আদর করে কাছে ডাকে, নীলামা এইদিকে আসো। নীলা দৌড়ে কলিমুদ্দিনের কাছে আসে। আব্বু, তুমি আমার জন্য খেলনা গাড়ি এনেছো? সে জবাব দেয়, না মা, আজকে তো আনিনি, আরেকদিন ঠিক মনে করে নিয়ে আসবো। তুমি মন খারাপ করো না, ঠিক মতো পড়ো, তোমাকে আমি সুন্দর দেখে একটা খেলনা গাড়ি কিনে দেব। নীলা বলে, ঠিক আছে আব্বু, তুমি আমাকে
সুন্দর দেখে একটা গাড়ি কিনে দিবে কিন্তু। শাইলা বলে, হ্যাঁ মা, ঠিক আছে, তোমার আব্বু তো বলেছে যে তোমাকে গাড়ি কিনে দেবে, এখন আসো ভাত খেয়ে নাও। কিছুক্ষণ পর কলিমুদ্দিন ঘুমিয়ে পড়ে। সেই দিন সন্ধ্যাবেলায় সময় হয়তো ডিউটিতে যাবে, সে মাঝরাতে বাজারের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। এটা শুনে কলিমুদ্দিন কিছুটা অবাক হয়। এত রাতে বাসঝড়ের ভেতর থেকে কান্নার আওয়াজ কোথায় থেকে আসে, আর কে আছে এই বাসঝড়ের ভেতরে, সে কিনা এত রাতে সেখানে কান্না করছে। ব্যাপারটা তার কাছে খুবই ঘটকা লাগে। কিছুটা বিচলিত হয়ে ভাবতে থাকে, এটা কি হতে পারে? মানুষ তো হওয়ার কথা না, কারণ এত রাতে এই জায়গায়, নির্জন ঝোপঝাপের জায়গায় মানুষ কোথায় আসবে? এসব ভাবতে ভাবতে সে একটা সিগারেট ধরায় ও মনের সুখে টানতে থাকে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সে অনেকের কাছে শুনেছে যে আগুন দেখলে নাকি খারাপ জিনিস ধারের কাছেও আসে না, তাই সে সিগারেটটা টানতে থাকে ও তার পরিবারের কথা ভাবতে থাকে। তার ছোট্ট মেয়ে নীলার কথা ভাবতে থাকে। মেয়েটাকে একটা খেলনা গাড়ি কিনে দিতে হবে। যেই না সিগারেটের শেষ টান করেছে, তখনই ঝাড় থেকে কারো আওয়াজ শোনা যায়। কে কলিমুদ্দিন নাম ধরে ডাকছে, এই কলিমুদ্দিন, এই দিকে আয়, আমার বাসটা টেনে জঙ্গল থেকে বের করে দে। এটা শুনে কলিমুদ্দিন গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে অবাক হয়ে সেই দিকে কান পেতে শোনে যে সেখান থেকে আবারও বলে ওঠে, কলিমুদ্দিন, আমার বাসটা একটু জঙ্গল থেকে বের করে দে না। এইবার কলিমুদ্দিন সে ছোট্ট রুমের বেড়ার ফাঁকা অংশ দিয়ে বাইরে তাকিয়ে দেখে বাসঝড়ের আশেপাশে কেউ দেখা যাচ্ছে কি না। সে চুপ করে বসে থাকে আর ভাবতে থাকে, যদি বাসঝড়ে কেউ না থাকে তাহলে কে তাকে জঙ্গলে থেকে বাসে বের করার জন্য ডাকছে? এটা ভেবে সে ভয় পেয়ে যায়। না জানি আজ সে কোন বিপদে ডেকে আনছে। কেন জানি সে একা একা এই জায়গায় ডিউটি করতে এসেছে। এখন সে বারবার অনুতপ্ত হচ্ছে। অতিরিক্ত টাকার লোভে কেন সে এই জায়গায়, ভয়ঙ্কর জায়গায় একা ডিউটি করার জন্য রাজি হয়েছে। এখন তার জন্য অনুতপ্তনা হচ্ছে। কিছুক্ষণ পর কলিমুদ্দিন বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে, মানে প্রকৃত ডাকে সাই দেওয়ার জন্য সে বাইরে বের হয়। সে পাশে থাকা সেই ছোট্ট একটা টয়লেটে যায়। সেখানে যাওয়ার সময় তার খুব ভয় ভয় লাগছিল। হাতে থাকা টর্চ লাইট দিয়ে বারবার সে চারিদিকে দেখতে থাকে। কই, আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না, তবুও কেন জানি মনের মধ্যে এক ভয় কাজ করছে। আচ্ছা, সে জিনিস আমায় দেখে নাই তো, সে জিনিসের প্রতি আমার কেন এত ভয় কাজ করছে? মনে মনে কলিমুদ্দিন এইসব ভাবতে থাকে। আসলেই কি ভূত বা আসরেই বলতে কিছু আছে? আর যদি থাকে তাহলে সেগুলো দিনের বেলা আমাদের সামনে আসে না কেন? আমাদেরকে ভয় দেখায় না কেন? মনে মনে এইসব ভাবতে থাকে। ভয়ে ভয়ে প্রকৃতির কাজ শেষ করে আবার সেই ছোট্ট ঘরে প্রবেশ করে। এবার সে ছোট্ট রুমটাতে প্রবেশ করার পর কিছুটা অবাক হয়। সে দেখে ছোট্ট বিছানার উপর তার গায়ে দেওয়া সে চাদরটি ছিল, সেটি এখানে আর নেই। আশ্চর্য, এইমাত্র চাদরটা এখানে রেখে সে বের হয়েছিল, তাহলে এত তাড়াতাড়ি চাদরটি কোথায় গেল? আর তাছাড়া এখানে তো কেউ নেই, চাদরটি কোথায় গেল? এসব ভাবতে ভাবতে সে রুমের থেকে আবারও বের হয়। হাতে থাকা টর্চ দিয়ে চারপাশে ভালো করে দেখতে থাকে যে কোথাও চাদরটি আসে, হয়তো বাতাসে উড়ে কোথাও আশেপাশে পড়েছে। তাই সে আশেপাশে ভালো করে দেখে নিল, কিন্তু না, কোথাও তো চাদরটি দেখা যাচ্ছে না। তার সাথে এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। চাদর খুঁজতে খুঁজতে কলিমুদ্দিন সেই বাসঝড়ের অব্দি পৌঁছে যায়। বাসঝড়ের কাছে গিয়ে সে যখন ভেতরের দিকে টর্চ দেয়, দেখতে থাকে হঠাৎ সেই চাদরটা বাসঝড়ের ভেতরে একটি বাঁশের সাথে ঝুলে থাকতে দেখে। কলিমুদ্দিন আগে বলতে থাকে, কে এখানে, কে আছে এখানে? আমার সাথে মজা করছিস? সামনে আয় আমার। কিন্তু না, সেখান থেকে কারো কোনো সাড়া পাওয়া যায়নি। কলিমুদ্দিন সাহস করে বাসঝড়ের ভিতরে প্রবেশ করে এবং চাদরটি সেখান থেকে নিয়ে রুমে চলে আসে। সে কিছুতেই বুঝতে পারছে না তার সাথে এইসব কী ঘটছে। আচ্ছা, তার সাথে কি কেউ লুকোচুরির মজা করছে? হয়তো কলিমুদ্দিন একাই সেখানে ডিউটি করে অনেক টাকা পেয়ে যাবে, সেটাকেও সহ্য করতে পারছে না, তাই হয়তো তাকে ভয় দেখাচ্ছে, যাতে কলিমুদ্দিন চলে গেলে সেই ব্যক্তি সেখানে ডিউটি করে অতিরিক্ত টাকা নিতে পারে। এটা হলে হতেও পারে, এটা ভেবে সে রুমে বসে বসে সিগারেট টানতে থাকে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কলিমুদ্দিন রাতে বিবিসির ডিউটি করে শেষ করে বাড়ি ফেরে। সে ভাবছে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তার বউ মানে শাইলাকে সব কিছু খুলে বলে, মানে পুরো ব্যাপারটা সে শাইলার কাছে বলে। সে শাইলার সাথে নাস্তা সেরে বসে আছে, তখন শাইলা এসে তার কানে কানে বলে, এই শোনো, গত রাতেও আমি ঘরের বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। কি বলো তুমি? বলেই কলিমুদ্দিন চমকে ওঠে। তোমার কোনো ক্ষতি হয়নি তো? তোমার কিছু হয়নি তো? শাইলা মাথা নাড়ায়। আরে না, কি যে বলো, আমার কিছু হবে না। তোমার মেয়ে তো
সবসময় আমাকে দেখে রাখে। আর আমিও কি এতটাই ভীতু নাকি যে কোনো কিছুতেই সহজে ভয় পেয়ে যাব? কলিমুদ্দিন বলে, হয়েছে, এখন সাহসতা না দেখিয়ে আমার জন্য একটা পান বানিয়ে দাও। সাহেলা একটা পান বানিয়ে কলিমুদ্দিনকে দেয়। পান চিবাতে চিবাতে কলিমুদ্দিন বলে, শোনো বউ, আমিও না রাতে ডিউটির সময় অদ্ভুত সব আওয়াজ শুনি। মনে হয় কেউ সবসময় আমাকে অনুসরণ করছে। সাহেলা জিজ্ঞাসা করে, তোমার কিছু হয়নি তো আবার? কলিমুদ্দিন জবাব দেয়, আরে না, আমি কি এইসব ভূত টুট বিশ্বাস করি নাকি? যাই হোক, শাইলা রাতের বেলায় দরজায় কেউ নক করলে ভুলেও দরজা খুলবে না। শাইলা বলে, ঠিক আছে। সেদিন সন্ধ্যাবেলায় কলিমুদ্দিন খাবার খেয়ে সেই খাবার নিয়ে ডিউটির উদ্দেশ্যে রওনায় হয়ে বের হয়ে যায়। কেননা তার মালিক তাকে ফোন দিয়ে তাড়াতাড়ি ডিউটিতে যেতে বলেছে। যাই হোক, সে খাবার নিয়ে ডিউটিতে গিয়ে সে রুমে রেখে কিছুক্ষণ ভালো করে আশেপাশে তাকিয়ে দেখে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। সব কিছু তো ঠিকই আছে, তবে সে খেয়াল করে বাঁশঝড় থেকে একটা বাঁশ নেই। মনে হচ্ছে কেউ বুঝায় বাঁশঝড় থেকে বাঁশটা কেটে নিয়ে গিয়েছে। সে কিছুই বুঝতে পারছে না। এখানে তো আশেপাশে কোনো ঘর বাড়িও নেই, তাহলে কে বা কারা এইসব রকম নিরিবিলি একটা ঝোপঝাতের মতো পরিত্যক্ত জায়গায় থেকে বাঁশ কেটে নিয়ে গেল। কলিমুদ্দিন কিছুতে ভেবে না পেয়ে আবারও ছোট্ট রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতে সে চমকে ওঠে, সাথে খুব অবাকও হয়। আজব তো, ছোট্ট রুমে তার রাখা খাবারগুলো সেখানে নেই। দেখে মনে হচ্ছে সেগুলো কেউ খেয়ে নিয়েছে। কলিমুদ্দিন কিছুই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে এইসব। তাহলে কি আজ রাতে সে না খেয়ে কাটাবে? কেউ কি আড়াল থেকে তার সাথে মজা করছে? সে কিছুই বুঝতে পারছে না। নাকি কোনো বিড়াল এসে খাবারগুলো খেয়ে নিয়েছে? যা হয়েছে তা ফিরে আনা যাবে না। সে বোতল থেকে একটু পানি পান করে। কিছুক্ষণের মধ্যে সেখানে একটি মহিলার বিকট চিৎকার শোনা যায়। এই অন্ধকার রাতের বেলায় একটা মহিলার চিৎকার, তার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে। আচ্ছা, কোনো পাগল মহিলা এখানে আসেনি তো আবার, যে কিনা তার খাবারগুলো খেয়ে নিয়েছে? এসব ভাবতে ভাবতে সে টস হাতে বাইরে বেরিয়ে আসে। চারপাশে দেখতে থাকে। সে উচ্চস্বর বলতে থাকে, এই কে এখানে? কে আসে সেখানে? পাশের গাছ থেকে একটা বাদর উড়ে যেতে দেখা যায়। টস হাতে নিয়ে সে আস্তে আস্তে বাঁশঝড়ের দিকে যেতে থাকে। হঠাৎ সে খেয়াল করে বাঁশঝড়ের কাছে বড় একটা গাছের আড়ালে কারো কাপড়ের অংশ দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে গাছের আড়ালে কোনো মহিলা দাঁড়িয়ে আছে, আর মহিলাটির কাপড়ের কিছু অংশ গাছের একপাশ থেকে দেখা যাচ্ছে। কলিমুদ্দিন ভাবে, কে এটা? দেখে তো মনে হচ্ছে কোনো মহিলা, তবে কি এই মহিলাটাই তার খাবারগুলো খেয়েছে? এসব ভাবছে সে। জিজ্ঞাসা করে, এই যে কে এখানে? কোনো আওয়াজ না পেয়ে সে আস্তে আস্তে গাছের আড়ালে লুকিয়ে থাকা মহিলার কাছে যেতে থাকে। তখনই সে খেয়াল করে বাঁশঝড়ের প্রত্যেকটা বাঁশ অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি বাঁশের উপর তন্ডমণ্ড চালাচ্ছে। কলিমুদ্দিন বাঁশের উপরে তাকিয়ে মুহূর্তের মধ্যে সেখানে বড় গাছের দিকে তাকায়, দেখে সেখানে আর কেউ নেই। মানে কিছুক্ষণ পূর্বেই এখানে একটা মহিলা লুকিয়েছিল, এখন চোখের পলকে মহিলা কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। কলিমুদ্দিন কিছুটা ভয় পেয়ে যায়। মুহূর্তের মধ্যে সে বাঁশঝড়ের দিকে তাকায়, কোথাও কিছু নেই। এরপর সে বড় গাছের দিকে তাকিয়ে দেখে সেখানে কোনো মহিলা নেই। তাহলে সে এই মাত্র যা দেখেছে সে কি ছিল, যা কিনা মুহূর্তের মধ্যে চোখের পলকেই অদৃশ্য হয়ে গেল? ব্যাপারটা তার কাছে খুব ভয়ঙ্কর লাগছে। তাই সে সেদিনের মতো ভয় পেয়ে সেখান থেকে চলে আসে এবং তার ছোট্ট রুমে বসে থাকে। আর সে কিছুটা ভয়ে ভয়ে সে রাতটা কাটায়। সে খুব অনুতপ্ত হয়, কেন যে টাকার লোভে সে দুজনের ডিউটি একাই করতে রাজি হলো। সেদিন সকালে বাসায় ফিরে দেখে তার ছোট্ট মেলে বারবার কান্না করছে। তখন কলিমুদ্দিন জিজ্ঞাসা করে, মা তুমি কান্না করছো কেন? ছোট্ট মেয়ে নীলা কাঁদে কেঁদে বলে, বাবা জানো আজ রাতে মা আমাকে অনেক মেরেছে। কলিমুদ্দিন সাইলাকে জিজ্ঞাসা করে, কী রে সাইলা, নীলার কি সত্যি বলছে? তুমি কি নীলাকে মেরেছো? সাইলা বলে, আরে তোমার মেয়ের আহ্লাদ দেখে বাঁচি না। রাতে এত করে বলছি নীলা ঘুমাও, সে বারবার বলে আমি আব্বুর সাথে ঘুমাবো। কলিমুদ্দিন বলে, তাই বলে মেয়েটাকে মারবে তুমি? কলিমুদ্দিন রেগে গিয়ে সেখান থেকে পাশের বাড়ি চলে যায়। পাশের বাড়িতে গিয়ে কলিমুদ্দিন একটা মহিলার কাছে জানতে পারে যে কলিমুদ্দিনের বউ সাইলা নাকি রাতের বেলায় তাদের বাড়ির আশেপাশে হাঁটাহাঁটি করে। সেই মহিলা গত রাতেও নাকি সাইলাকে তাদের বাড়ির পাশে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখেছে। মহিলার কথা শুনে কলিমুদ্দিন রেগে বলে, বউ সম্পর্কে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। মহিলাটা বলে, তোমার বউ সম্পর্কে খারাপ কিছু বলার উদ্দেশ্য আমার নেই। মিয়া নিজের বউ কেন এমন করে সেটা দেখো আগে। কলিমুদ্দিন সেখান থেকে রেগে বের হয়ে পাশের একটা বাজারে গিয়ে বসে চা পান করছিল। তখন সেই চায়ের দোকানদার বলে,
কলিমুদ্দিন, ইদানিং তোমার পরিবার সম্পর্কে কী শুনতেছে এইসব? তোমার বউ নাকি রাতে বিরতে মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। কলিমুদ্দিন বলে, খবরদার বলছি, আমার বউ সম্পর্কে আর একটা কথা বললে আমি তোকে শেষ করে ফেলবো। সে রেগে সেখান থেকে বের হয়ে যায়। পাশেই দোকানদার থেকে একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে বাড়ি ফিরে। আজ তো এর একটা ভিড় করতেই হবে। বাসায় গিয়ে সে বউকে অনেক শাসিয়ে বলে, তোমার নামে লোকে এইসব কী বলছে? তুমি নাকি রাত বেরাতে মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াও। এগুলো কি? শাইলা বলে, আপনি কার কাছে কি শুনেছেন জানি না, লোকে মুখে এসব কথা শুনে আমাকে অবিশ্বাস করবেন না আপনি। তখন তাদের ছোট্ট মেয়েটি বলে, বাবা, কিছুদিন যাও মা রাতের বেলায় না ঘুমে জেগে থাকে। এক কথা বলতেই শাইলা তার মেয়েকে চুপ করতে বলে। কলিমুদ্দিন বলে, আমি যেন আর কোনোদিনও কারো কাছে এইসব না শুনি। কথাটা বলে সে শুয়ে একটা ঘুম দেয়। ঘুম থেকে জেগে সে দেখতে পায় বাসায় নীলা একা বসে খেলা করছে। আশেপাশে কোথাও শাইলাকে দেখা যাচ্ছে না। নীলা, তোমার আম্মু কোথায়? তখন শাইলা পাশের বাড়ি থেকে চাল নিয়ে ফিরছে। কলিমুদ্দিন রেগে জিজ্ঞাসা করে, নীলাকে একা রেখে কোথায় গেছিলে তুমি? শাইলাও রেগে জবাব দেয়, বাহ রে, ঘরে যে চাল নেই সেই খবর কি আছে আপনার কাছে? কারণ তো করেন তো নাইট ডিউটির চাকরি, আপনি কি করে বুঝবেন ঘরে কী আছে কী নেই? কলিমুদ্দিন রেগে বলে, যাই হোক, আর কখনোই নীলাকে একা রেখে কোথাও যাবে না, কথাটা মনে রাখো। শাইলা বলে, তুমি আমাকে ভুল বুঝছো। সেদিন রাতে কলিমুদ্দিন না খেয়ে বাসা থেকে বেরিয়ে যায়। আজ তার মনটা ভালো না। ভালো থাকবেই বা কী করে? নিজের বইয়ের নামে এইসব কথা শুনলে কারই বা মন ভালো থাকবে? প্রতিদিনের মতন আজও সেই ডিউটিতে পৌঁছে সেই ছোট্ট ঘরে প্রবেশ করে। আস্তে আস্তে রাত বাড়ছে। আজ রাতেও আকাশের চাঁদ দেখা নেই, কেননা আজ অমাবস্যা রাত। মনে হচ্ছে নাক্ষসের কালেমারগুলো নিবিড়ে চাঁদটাকে গিলে ফেলেছে। কলিমুদ্দিন একটা সিগারেট ধরে টানতে থাকে। আশেপাশে নিস্তব্ধ, কোথাও কেউ নেই। এরকম একটা ভূতের পরিবেশে কলিমুদ্দিন একা। বাসায় তার বউটা নীলাকে নিয়ে এখন কি করছে সে মনে মনে এইসব ভাবছে। হঠাৎই সে তার রুমের বাইরে একটা আওয়াজ শুনতে পায়। আওয়াজটা এমন মনে হচ্ছে যেন বাইরে কেউ কোনো কিছু টেনে নিয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই সে দাঁড়িয়ে দেখার চেষ্টা করে বাইরে কে। সে দরজার একটু খুলতেই দেখে ঠিক তার রুমের সামনে দিয়ে একটা মহিলার মতো দেখে কিছু একটা টেনে নিয়ে সে বাসজোরের দিকে নিয়ে যাচ্ছে। মহিলাটার মুখ দেখা যাচ্ছে না, তবে তার শাড়ির আঁচল মাটিতে শেষে যাচ্ছে। কলিমুদ্দিন দেখার চেষ্টা করে যে মহিলাটা কী টেনে নিয়ে যাচ্ছে। তখন সে যা দেখতে পায় তাতে সে খুব ভয় পেয়ে যায়। কলিমুদ্দিন দেখে মহিলাতে তার মতোই, মানে যাকে টেনে নিয়ে যাচ্ছে তার চেহারাও ঠিক কলিমুদ্দিনের মতোই দেখাচ্ছে। সে এটা দেখে চমকে ওঠে, তার শরীরে ঘেমে যাচ্ছে। কী করবে সে কিছুই বুঝতে পারছে না। আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। উফ, এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছি। সে দিনের বেলায়ও ঘুমানোর মধ্যেও এইসব স্বপ্ন দেখলো। এখন সে তার বাসায় আছে। সে ভাবে, তার মানে শাইলাকে নিয়ে এলাকায় যা কিছু বলেছে, যা ঘটেছে সব স্বপ্ন দেখা। শাইলা বলে, কি হয়েছে, তোমার ঘুম ভেঙেছে? কলিমুদ্দিন জবাব দেয়, হ্যাঁ, নীলা পাশে বসে খেলছে। কলিমুদ্দিন একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে পড়ে। সে শাইলাকে বলে, তাড়াতাড়ি রান্না শেষ করেও আমি এখনই ডিউটিতে যাব। এক সময় কলিমুদ্দিন ডিউটিতে যায়। সে প্রতি রাতের মতন আজও ডিউটিতে পৌঁছেছে। ডিউটিতে গিয়ে সে খেয়াল করে যে আজ সে ভুল করে টর্চ লাইটটি তার সাথে আনেনি। ভুলবশত সে টর্চ নিতে ভুলে গিয়েছে। যা, এটা কোনো কাজ হলো? এই অন্ধকার রাতে একটা নির্জন জায়গায় ডিউটি, তাও আবার টর্চ লাইট ছাড়া, তাও আজ অমাবস্যা রাত। এটা একটু বেশি হয়ে গেল না? যাক, কি আর করার, বাসা থেকে আর ডিউটির জায়গাটা কম দূরত্ব ছিল না। তাও সে ঠিক করে আজ রাতে সে টর্চ ছাড়া ডিউটি করবে। যেই কথা সেই কাজ। সে একটা সিগারেট ধরিয়ে টানতে থাকে। আর তখনই সে চিরচেনা ভয়ঙ্কর ঝাঁপঝড় থেকে কারো কান্নার আওয়াজ ভেসে আসে। কলিমুদ্দিন প্রথম ভয় পেয়ে যায়। সে চিন্তা করে গিয়ে দেখবে সেখানে কান্না করছে কে। পরক্ষণে সে ভাবে, সেখানে যাওয়াতে আমার আবার না কোনো ক্ষতি হয়ে যায়। নানা রকম চিন্তাভাবনা শেষ করে সে ঠিক করে আর সে ঘর থেকে বেরিয়ে হবে না। কিছুক্ষণ এভাবে কেটে যায়। হঠাৎ তার রুমের পাশে বিকট আওয়াজে কে যেন বলে ওঠে, এই কলিমুদ্দিন, একটু বাইরে আয় তো, একটু বাইরে আয়, দেখে যা বাইরে তোর বউ ও তোর ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। কলিমুদ্দিন এটা শুনে ভয় পেয়ে যায়। সে ভাবছে, কি এটা? মনে হচ্ছে কোনো বয়স্ক মহিলা কাঁপা কাঁপা গলায় বলছে, এই কলিমুদ্দিন, একবার বাইরে আয়, তোর বউ বাচ্চা তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কলিমুদ্দিন কি করবে কিছুই বুঝতে পারছে না।
সবশেষে তার বউ বাচ্চার কথা চিন্তা করে সে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। আস্তে আস্তে সে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। বের হওয়ার আগে সে দরজা ফাঁকা অংশ দিয়ে বাইরে দেখার চেষ্টা করে। আরে বাইরে তাকিয়ে কলিমুদ্দিন সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। সে দেখে বাইরে ভয়ঙ্কর দেখতে একটি বৃদ্ধ মহিলা তার রুমের দিকে তাকিয়ে আছে, আর সেই মহিলাটি তাকে ডাকছে। মহিলাটা খুব ভয়ঙ্কর দেখতে, তার মাথা সাদা লম্বা চুল। কলিমুদ্দিন খেয়াল করে বৃদ্ধ মহিলার মাথার চুলগুলো সেই বাজার থেকে তার ঘরের সামনে অবধি এসেছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়, আর ভয়ঙ্কর মহিলাকে দেখে কলিমুদ্দিন সেখানে অজ্ঞান হয়ে যায়। সকালে তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার সামনে তার ছোট্ট মেয়েও শাইলা দাঁড়িয়ে আছে, সাথে এলাকার কিছু মানুষও ছিল। কলিমুদ্দিন জিজ্ঞাসা করে, আমার কি হয়েছে? শাইলা বলে, তুমি সকালে বাসায় ফিরতে দেরি করায় আমরা ডিউটি সে পরিত্যক্ত বাড়ির সামনে যাই। তোমাকে সেই ছোট্ট ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তারপর সেই ছোট্ট রুমের দরজা ভাঙা হয়। তোমাকে কয়েকজন মিলে ধরে করে বাসায় নিয়ে আসি। কলিমুদ্দিনকে সবাই অস্বাভাবিক অবস্থায় পেয়েছে, তাই শাইলা তাকে বাসায় নিয়ে একটা কবিরাজকে ডাকে। কবিরাজ বলে, তোর ভাগ্য ভালো ছিল বলেই তুই বেঁচে ফিরলি। সেই বাসঝড়ে রাতের বেলায় অশুভ একটা আত্মা প্রতি রাতেই জেগে ওঠে, যেটা বাসঝড়ের কাছাকাছি সবাইকে মেরে ফেলার মতন ভয়ঙ্কর সব খেলায় মেতে ওঠে। প্রথমে তো সেই ভয়ঙ্কর আত্মা কিছুদিন ভয় দেখায়, তারপর একদিন সেই সব লোকেকে মেরে ফেলে। আজ রাতে কলিমুদ্দিন বেঁচে গেলি। সে যদি রাতে মহিলার ডাকে সত্যি ঘর থেকে বের হতো, তাহলে সে খারাপ আত্মাদের তাকে শেষ করে দিত। কেননা কাল ছিল অমাবস্যা রাত, আর ভয়ঙ্কর সেই আটটাটি মানুষকে ভয় দেখিয়ে অমাবস্যা রাতে এলে তাকে মেরে ফেলে। কলিমুদ্দিন জিজ্ঞাসা করে, আচ্ছা সেখানে একটি আত্মা কোথায় থেকে আসলো, আর সেটি কেনই বা এইভাবে মানুষকে মেরে ফেলে? জবাবে কবিরাজ বলে, সে অনেক কথা। আমি দীর্ঘদিন যাবৎ কবিরাজি করি। কোথাও কিছু হলে সবার আগে আমাকেই ডাকে। তুই যে পরিত্যক্ত বাড়ির পাশে ডিউটি করছিলি, সেখানে যে পরিত্যক্ত বাড়িতে দেখেছিস, একসময় সেই বাড়িতে লোকজনে বসবাস করত। সেই বাড়িতে একজন দরিদ্র মহিলার কাজ করত। মহিলাটি দীর্ঘদিন যাবৎ সেই বাড়িতে কাজ করত। হঠাৎই একসময় মহিলাটি অসুস্থ হয়ে পড়ে, যার ফলে মহিলাটার মেয়ে সেই বাড়িতে কাজে যায়। মহিলাটির সাংসারিক টুকটাক কাজ করত। মহিলাটার মেয়ের নাম ছিল সুফিয়া। সে সারাদিন কাজ শেষ করে বাড়িতে আসছিল। তখন সে বাড়ির মালিক ছোট্ট ছেলে তাকে ডাকে, আর সুফিয়া সেখানে গেল। সে তাকে কুপ্রস্তাব দেয়, যার ফলে সুফিয়া খেপে যায়। সে রাগান্বিত হয়ে বাড়িতে ফিরছিল। হঠাৎই মেয়েটি দেখতে পায় সামনে কয়েকজন লোক তার পথ অবরোধ করে দাঁড়ায়। সুফিয়া কিছু বলার আগেই লোকগুলো তাকে ধরে মালিকের ছোট্ট ছেলের কাছে নিয়ে যায়, আর মালিকের ছেলেটা সুফিয়ার সাথে ইজ্জত কেড়ে নেয়। নিজের মনের লালসা ও চাহিদা মেটাতে অসহায় পরিবারে মেয়েটিকে সে বেছে নেয়। মালিকের ছেলেটা তার স্বার্থ হাসিল হয়ে গেলে সুফিয়ার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে, আজ তোর সাথে আমি যা কিছু করেছি তা যেন কাক পক্ষেও টের না পায়। সুফিয়া তাকে বলে, আমি সবাইকে বলে দেব, আমি থানায় গিয়ে সব কিছু বলে দেব, আমি সবার সামনে তোর চেহারা উৎসব করে দেব। এটা শুনে মালিকের ছেলে সুফিয়াকে আটকাতে চায়। সুফিয়া অনেক কষ্টে কৌশলে পালিয়ে বাড়ি ফিরে যায়। সে বাড়ি ফিরে তার মাকে সব কিছু খুলে বলে। তখন তার অসুস্থ মা এই শরীর নিয়ে মালিকের বাড়িতে যায়। তখন বাড়িতে মালিক ছিল। মহিলা সরাসরি মালিকের কাছে যায়, তার মেয়ের সাথে যা কিছু ঘটেছে তার বিচার চায়। মালিক ভাবে সামনের বছরে সে চেয়ারম্যান পদে নিয়মিত করবে। এই যদি তার ছোট্ট ছেলের খবর জানাজানি হয়ে যায়, তাহলে তার জন্য এটা খারাপ প্রস্তাবে ফেলবে। তাই সে বৃদ্ধ মহিলাকে কিছু টাকা ধরে দিয়ে বলে, তুমি আর আমার বাড়িতে কাজে আসবে না, আর তোমার মেয়ের সাথে যা কিছু ঘটেছে তা কাউকে বলবে না। মহিলাটা কান্না করতে করতে বলে, সাহেব আমার মেয়ের উপর এতটা নির্দয় হবেন না, আমি এর সঠিক বিচার চাই। মালিক বলে, তোমার কি আরও টাকা লাগবে? যত টাকা লাগবে নিয়ে যাও, তবুও খবরটা যেন গোপন থাকে। কথাটা শুনে মহিলাটা বলতে থাকে, এটা কোনো বিচার হলো না। আমি চাই সুফিয়াকে আপনার ছেলের বউ করে সম্মানের সাথে এই বাড়িতে নিয়ে আসুন। মালিক সাথে সাথে রেগে যায়। মহিলাটার গালে কষে একটা থাপ্পড় বসিয়ে বলতে থাকে, ছোট লোক কোথাকার, ছেঁড়া খাতায় শুয়ে বড় ঘর স্বপ্ন দেখছি। তোকে টাকা দিয়েছি যাতে ব্যাপারটা গোপন রাখিস, কিন্তু তুই যখন মানছিস না, তাহলে যা করার করে গিয়ে। এই কথা বলে মহিলাটাকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। মহিলাটি মাটিতে হামাগুটি দিতে দিতে বলতে থাকে, আমি এর বিচার করবই, তোদের কাউকে আমি ছাড়বো না।
যেহেতু আমার মেয়েকে তোদের বাড়ির বউ করিস নাই, আমার মেয়ের সাথে যা অবিচার করলি তুই, আমি এর বিচার করবই করব। তোদের এই বাড়ি কেউ থাকতে পারবি না, তোরা কেউ এই বাড়িতে থাকতে পারবি না, কেউ না। এই কথা বলে সে কান্না করতে করতে বাড়ি ফিরে যায়। আর বাড়ি ফিরেই দেখে তার মেয়ে সুফিয়া ঘরে ফাঁসি টানিয়ে সে আত্মহত্যা করেছে। এটা দেখে বৃদ্ধ মহিলা তার মেয়ের প্রাণান্ত দেহটাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মেয়ের এই এমন মৃত্যুতে বৃদ্ধ অতি শোকে সেখানেই মারা যায়। পরবর্তীতে এলাকাবাসী আসে, থানা পুলিশ হয়, এভাবেই মা মেয়ের মৃত্যু হয়। তবে মেয়েটির আত্মা সেখানেই থেকে যায়। পরবর্তীতে তার আত্মা সেই বাড়ির অনেক লোকেকেই মেরে ফেলে। সুফিয়ার আত্মা অনেকের সামনে দেখা দিয়েছে, কখনো বৃদ্ধ মহিলার রূপে, কখনো নিজের রূপে। বাকি সবাই দেশের বাইরে থাকে। আর এখন সেই বাড়ির আশেপাশে যারাই অবস্থান করে তাদেরকে সেই ভয়ঙ্কর আত্মা মেরে ফেলে। তবে সেই এরিয়াতে যখন কোনো মানুষের অবস্থান করে না, তাকে প্রতি রাতেই ভয় দেখাতে থাকে। এক পর্যায়ে অমাবস্যার রাত আসলে তাকে মেরে ফেলে। এই বলে কবিরাজ তাকে সেখানে যেতে মানা করে দেয়। এরপর আর কোনোদিনও কলিমুদ্দিন আর সেখানে ডিউটি করতে যায়নি। সমাপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।